ডিভোর্স পেপার। সুরজিৎ, রাজন্যা আর একটু ঘুমাতে দে প্লিজ, তুই যা এখন। রাজন্যা, ঘুমাবি মানে? এখন কটা বাজে জানিস? তোর অফিস নেই আজকে? ওঠ তুই এখন। সুরজিৎ, আমার অফিস দেরি আছে, তুই যা না, রান্না কর, আমি ঠিক রেডি হয়ে খেয়ে নেব। রাজন্যা, ও আমি সকাল থেকে উঠে রান্না করব আর মহারাজ উঠে খাবেন। হবে না, তুই ওঠ। সুরজিৎ, তোর জন্য আমার ঘুমিয়েও শান্তি নেই, শুয়ে শুয়ে বলল। রাজন্যা, ঠিক আছে, তুই উঠবি না তো আমি চলে যাচ্ছি, টাটা। আমি চললাম। সুরজিৎ, না না রাজ্য, প্লিজ যাস না রাজ্য, তুই চলে গেলে আমি কি নিয়ে থাকব? প্লিজ যাস না। তাড়াতাড়ি করে উঠে বসে বলতে লাগলো। সুরজিৎ উঠে কাউকে দেখতে পেল না, ও আবার চোখটা বন্ধ করে শুয়ে পড়ল। ওর ফোনে একটা মেসেজ এলো, আজ ওর ডিভোর্সের কেসের ডেট আছে। সুরজিৎ আর রাজন্যার 7 বছরের রিলেশন। ওদের বাড়ি কলকাতায়, কিন্তু চাকরির জন্য মুম্বাইয়ে থাকে। 1.5 বছর হয়েছিল বিয়ে, তার মাঝেই ঝামেলা, আর এখন ডিভোর্স। ওরা আলাদা থাকলেও সুরজিৎ প্রায় সকালে এই স্বপ্নটা দেখে। ও তাড়াতাড়ি রেডি হয়ে কোর্টে চলে গেল, ওখানে রাজন্যাও আছে। বিচারক সব শুনে বললেন, আগামী 6 মাস একসাথে থাকতে হবে, যদি তারপরেও ঝামেলা হয় তখন ডিভোর্স করতে পারবে। সন্ধেতে রাজন্যা ওর জিনিস নিয়ে সুরজিৎ এর ফ্ল্যাটে এলো। রাজন্যা এখানে এসেই ঠিক করে নিয়েছে ওরা আলাদা রুমে থাকবে, কেউ কারোর লাইফে ইন্টারফেয়ার করবে না। এইভাবে 6 মাস কাটিয়ে দিলেই ওদের ডিভোর্স পেতে আর কোনো সমস্যা হবে না। ফ্ল্যাটে 2টো রুম থাকায় কোনো সমস্যাও ছিল না। কিন্তু হঠাৎ একদিন রাজন্যার মা ফোনে জানান, আগামী কাল উনি আর সুরজিৎ এর মা এখানে আসছেন, ওনারা ওদের সাথে মুম্বাইয়ে থাকবে। রাজন্যা, জিৎ, একটা কথা ছিল। সুরজিতের ঘরের বাইরে থেকে বলল। সুরজিৎ, ভেতরে এসে বল। রাজন্যা, না আমি ঠিক আছি, আসলে মাম্মা আর মামুনি কালকে এখানে আসবে বলল, তাই তোকে জানালাম। কথাটা বলেই রাজন্যা ওখান থেকে চলে এলো ওর ঘরে। আসলে এই বাড়ি থেকে চলে যাওয়ার পর ও ওদের বেডরুমে আর কখনো ঢুকবে না ঠিক করেছে, তাই ওই ঘরে গেল না। সুরজিৎ, রাজ্য, কি বললি? মা আর কাকিমা এখানে আসছে, এই ঘরে এসে বলল। রাজন্যা, হ্যাঁ কালকে তুই একটু এয়ারপোর্টে আনতে যাস। সুরজিৎ, কিন্তু ওরা থাকবে কোথায়? অবাক হয়ে বলল রাজন্যা, ওরা এই রুমটায় থেকে যাবে, আমি ড্রয়িং রুমে সোফায় থেকে যাব। রাতটুকু তো আমার কোনো প্রবলেম হবে না, তুই এই নিয়ে চিন্তা করিস না। গুড নাইট। এই বলে রাজন্যা নিজের ঘুমানোর ব্যবস্থা করতে লাগলো। পরের দিন ওনারা চলে এসেছেন। সারাদিন ওদের সবার সাথে গল্প করে ভালোই দিন কাটলো। সুরজিৎ একবার অফিস গেছিল, রাজন্যা বাড়িতেই ছিল। সবাই ডিনার করে শুতে গেছে। রাজন্যা সোফায় শোবে বলে রেডি করছে। সুরজিৎ, রাজ্য, তুই যদি চাস তাহলে আমাদের রুমটাই থাকতে পারিস। রাজন্যা, জিৎ, ওটা আমাদের রুম না, তোর রুম। এনিওয়ে আমার এখানে কোনো প্রবলেম হবে না। সুরজিৎ, তুই এইভাবে এখানে থাকবি আর আমি রুমে, আমার ভালো লাগবে না। প্লিজ তুই ভেতরে যা, আমি এখানে শুচ্ছি। রাজন্যা, তুই পারলে, আমি পারবো না কেন?
তুই ভেতরে যা। সুরজিৎ অনেকবার জোর করাই রাজন্যা না করতে পারেনি। তবে রাজন্যা ঠিক করেছে দুজনেই রুমের ভেতরে থাকবে, একজন খাটে আর একজন রুমের মধ্যে সোফা কাম বেডটাতে শোবে। এইভাবে সব ঠিক চলছিল। আর মাত্র 1 মাস বাকি আছে। একদিন রাতে সুরজিৎ বাড়ি এসে দেখল 10টা বেজে গেছে, রাজন্যা এখনো বাড়ি ফেরেনি। জিতের মা জোর করায় ও গাড়ি নিয়ে বেরিয়ে গেল খুঁজতে। ও রাজন্যার অফিস থেকে ফেরার রাস্তায় গেল। একটা অন্ধকার ফাঁকা রাস্তায় দেখল কতগুলো ছেলে রাজন্যার হাত ধরে টানছে। ও তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে গেল। রাজন্যা ওকে দেখতে পেয়ে ওকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। জিত ছেলেগুলোকে মেরে তাড়িয়ে দিল আর রাজন্যাকে নিয়ে বাড়ি এলো। বাড়িতে কাউকে কিছু জানালো না। ডিভোর্সের আর মাত্র 3 দিন বাকি আছে। আজকে জিত বাড়ি ফিরে এসে নিজের রুমের ব্যালকনিতে বসে ওয়াইন খাচ্ছে আর সিগারেটও আছে। রাজন্যা রুমে এসে দেখে ও ড্রিঙ্ক করছে, তাই বাইরে থেকে জিতের খাবারটা রুমে নিয়ে এসে দরজা লাগিয়ে দেয়। রাজন্যা অনেক রাত হলো, এইভাবে বসে না থেকে ডিনার করে নে, আমি রুমে তোর খাবারটা নিয়ে এসেছি। সুরজিৎ আচ্ছা, আমি ড্রিঙ্ক করছি দেখেও তুই কিছু বলবি না? রাজন্যা আমি আবার কি বলবো, তোর লাইফ যেভাবে ভালো লাগে কাটাবি। খাবারটা খেয়ে নে। সুরজিৎ তুই খেয়েছিস? রাজন্যা আমি খাবো না, অফিসে খেয়ে এসেছি। এই বলে রুমে চলে যায়। সুরজিৎ খাবি না? রুমের ভেতরে যায়। রুমে এসে দেখে রাজন্যা খাটের উপর পা ঝুলিয়ে বসে আছে আর ফোনে কিছু দেখছে। সুরজিৎ ওর সামনে এসে মাটিতে হাঁটু মুড়ে বসে পড়ে। রাজন্যা এটা দেখে কিছুটা অপ্রস্তুত হয়ে উঠে যেতে গেলে জিত ওর কোমর জড়িয়ে ধরে, ওকে উঠতে দেয় না। রাজন্যা জিত আমাকে ছাড়। ওকে ছাড়ানোর চেষ্টা করে বলে। সুরজিৎ প্লিজ রাজ্য, আমার কথাগুলো একবার শোন। আমি জানি আমি খুব খারাপ, আমি তোর যোগ্য নয়, কিন্তু বিশ্বাস কর আমি তোকে ছাড়া থাকতে পারবো না। আমি তোকে অনেক কষ্ট দিয়েছি, আমার কলিগদের সামনে তোকে আমি অপমান করেছি, এমনকি আমি তোকে আমাদের এই রুম থেকেও বের করে দিয়েছিলাম, যার জন্য তুই আর এই রুমে ঢুকতিস না। এই অপরাধের কোনো ক্ষমা নেই, কিন্তু প্লিজ রাজ্য আমাকে একবার ক্ষমা করে দে, আমাকে ছেড়ে যাস না। আমি কথা দিচ্ছি এরপর থেকে তুই যা বলবি আমি তাই করব, কিন্তু প্লিজ আমাকে ছেড়ে যাস না। কথাগুলো বলে রাজন্যার কোলে মুখ গুজে কাঁদতে লাগলো। রাজন্যা কোনো কথা না বলে ওকে উঠিয়ে খাটে বসালো। তারপর খাবারটা খাইয়ে দিয়ে শুতে বলল। সুরজিৎ তুই চুপ করে আছিস কেন, কিছু বল রাজ্য, প্লিজ ডিভোর্স দিস না, কাঁদো কাঁদো হয়ে বলল রাজন্যা। জিৎ তুই এখন নিজের মধ্যে নেই, আর কাল সকালে তুই এই কথাগুলোর জন্য আফসোস করবি। তুই ঘুমিয়ে পড়। ওরা আর কেউ কোনো কথা বলল না। সকাল বেলায় জিৎ রাজন্যাকে এড়িয়ে যাচ্ছে। ওরা দেখে ওদের মায়েরা কলকাতা ফিরে যাচ্ছে। ওনাদের আফসোস এই 6 মাস এখানে থেকেও ওদের মিল করাতে পারল না, আর এখন চোখের সামনে এদের ডিভোর্স দেখতে পারবে না, তাই ওনারা ফিরে গেলেন। আজকে ওদের ডিভোর্সের তারিখ। জিৎ ওই ঘটনার পর আর কোনো কথা বলেনি, কিন্তু ও মনে মনে সত্যি চায় না ডিভোর্স দিতে, তাই মন খারাপ করেই করতে গেল।
ওদের দুজনকে জাজ এই 6 মাসের ঘটনা জিজ্ঞেস করল, কিন্তু রাজন্যা জানিয়ে দিল ওদের মধ্যে আর মিল হওয়া সম্ভব নয়। এরপর উকিলের সামনে ওদের সই করার জন্য ডাকা হয়। জিত গিয়ে সই করে বেরিয়ে চলে আসে। ওর খুব কষ্ট হচ্ছে। জিত এখান থেকে বেরিয়ে নিজের বাড়ি না গিয়ে একটা বারে যায়। সেখানে ড্রিঙ্ক করে প্রায় রাত 11টার দিকে বাড়ি ফেরে। গেটের দরজা খুলে ভেতরে এসে ড্রয়িং রুমে সোফায় বসে পড়ে। হঠাৎ পেছনে থেকে কেউ বলে ওঠে, এইভাবে রাতের বেলায় ড্রিঙ্ক করে বাড়ি ফেরা আমি কিন্তু মেনে নেব না। জিতের গলাটা খুব চেনা লাগছে। রাজন্যা যেন ওকে বকছে ড্রিঙ্ক করে আসার জন্য। জিত এত করে বললাম আমাকে ছেড়ে যাস না, তবু আমাকে ছেড়ে চলে গেল। জাজকে বলে দিল ডিভোর্স চাই। আমাকে কোনোদিনই তুই ভালোবাসিসনি, এখন আবার স্বপ্নের মধ্যে এসে শাসন করছে। আমি শুনবো না তোর শাসন, আমি যা খুশি তাই করব। আমার ড্রিঙ্ক করতে মন হবে আমি করব, রাত করে বাড়ি ফিরব। তোর কি? তুই থাক না নিজের মতো। নেশার ঘোরে কাঁদতে কাঁদতে বলল। ও চোখ বন্ধ করে কাঁদতে থাকে। কেউ ওর সামনে এসে বলে, কি বললি? গম্ভীরভাবে। জিত, রাজ্য তুই এখানে? প্রথমে চোখ খুলে অবাক হয়ে যায়, তারপরে গায়ে হাত দিয়ে বলল, রাজন্যা কি বলছিলিস যেন আমার কথা শুনবি না? ড্রিঙ্ক করবি, রাত করে বাড়ি ফিরবি। গম্ভীরভাবে বলল। জিত, নাম মানে? তো তুই এখানে এত রাতে তোতলাতে থাকে? রাজন্যা, সেটা পরে বলছি, আগে তুই কি বললি সেগুলোর ফয়সালা করব। দেখ জিত, তুই সেদিন রাতে আমাকে বললি আমি যা বলবো তাই তুই শুনবি, আর সেই জন্যই আমি আজকে ফিরে এলাম। আর এখন তুই বলছিস তোর যা ইচ্ছে হবে তাই করবি। এইসবের মানে কি? আমি কেন ফিরে এলাম তাহলে? রেগে বলল জিত। কি বললি তুই? তুই ফিরে এলি এখানে, তাহলে যে তখন সই করে দিলি? রাজন্যা, আমার সই করা তুই দেখেছিস? জিত, না মানে আমি করলাম, তারপর তো তুই করবি। রাজন্যা, নিজের ডিভোর্স নেওয়ার তাড়া ছিল তাই তাড়াতাড়ি সই করে বেরিয়ে গেলি, আর আমাকে বলছিস? জিত, তুই তার মানে সই করিসনি? লাফিয়ে উঠে রাজন্যাকে কোলে তুলে নেয়। রাজন্যা, আমাকে নামা, আমি পড়ে যাব। হাসতে হাসতে বলল জিত, আমি থাকতে তুই কখনো পড়বি না। আই লাভ ইউ রাজ্য। তুই জানিস সকালের পর থেকে আমার কেমন অসহায় লাগছিল। এই বাড়িতে ফিরতেই মন হচ্ছিল না। নামিয়ে দিয়ে জড়িয়ে ধরে বলল রাজন্যা, ড্রিঙ্ক করতে বেশ মজা লাগছিল বল? আমি সেই সকাল থেকে এসে বসে আছি, তোর ফেরার নামই নেই। শেষে ভাবলাম কাল সকালে ফিরে গিয়ে আবার ডিভোর্স পেপারে সইটা করে দেব। ছাড়িয়ে নিয়ে বলল জিত, না তুই আমাকে ছেড়ে আর কোথাও যাবি না। আজ থেকে তুই যা বলবি আমি তাই করব, আর তোকে কোনো অপমান করব না। আই অ্যাম সরি রাজ্য। জড়িয়ে ধরে বলল রাজন্যা, ইটস ওকে জিত, দোষ তো তোর একার ছিল না। আমিও তো তোকে বোঝার চেষ্টা করিনি, নিজের ডিসিশন তোর উপর চাপিয়ে দিতাম। জিতের বুকে মাথা রেখে বলল সমাপ্ত।